একটি কথা প্রচলিত আছে যে ছোট শিশুদের একা রাখতে হয় না, কারণ একা হলে তাদের নিঃসঙ্গতা টেনে আনে কিছু অলৌকিক সত্তাকে। হতে পারে তা জিন বা আর সেটা শিশুটির একাকিত্বকে কাজে লাগিয়ে তার মাঝে ঢুকে পড়ে, তার সঙ্গী হয় আর তার বিশ্বাসের আড়ালে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা শুধু শিশুটিকেই দেখা দেয়, বড়দের দেখা দেয় না। এমন একটি সত্য ঘটনা নিয়ে তৈরিকৃত মুভির গল্প নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান হরর মুভি পেটাক উম্পেট। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভিটি শুরু হয় একটি ছোট মেয়ে শাড়িকে দেখে, যার বাবা মারা গেছে। এখন তার মা একাই শাড়ি এবং তার ভাইকে দেখাশোনা করে, যার জন্য সে অনেক ব্যস্ত থাকতো আর শাড়িকে ইগনোর করত। আজ যখন শাড়ি তার মার সাথে খেলার জন্য জোর করছিল, সে মিটিং এ ব্যস্ত বলে না করে দেয়। তাকে তার ভাইয়ের সাথে খেলার জন্য বলে। শাড়ি তার ভাইয়ের ঘরে গেলে সে ঘরে একটি ছায়া দেখতে পেল, এবং তারপর তার ভাই পেছন থেকে এসে তাকে স্পর্শ করলো। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তার ভাই বলে, এই ঘরে কোনো ছায়া নেই, এটা তোমার ভুল ধারণা। সারি তার ভাইকে খেলার জন্য অনুরোধ করে, কিন্তু সেও না বলে দেয়, কারণ তাকে তার বন্ধুদের সাথে গেমিং প্রতিযোগিতায় প্রস্তুতি নিতে হবে। তার মা সারিকেও তার সাথে পার্কে নিতে বলে, যাতে তারা একঘেয়েমি কমে। পার্কে সারি তার বন্ধুর সাথে দেখা করে, যে মাঝে মাঝে পার্কে আসতো, সারির সাথে খেলতো। সারি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর রহমান তার বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে পড়ে। সারি এবং ছেলেটা লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়, আর সারি তার ভাইয়ের কাছে যায় আর তাকে একটা ভালো জায়গায় লুকিয়ে থাকতে সাহায্য করতে বলে। তবে রহমান তাকে ধমক দিয়ে বলে, দেখছো না আমি এখানে ব্যস্ত আছি। সারি দুঃখের সাথে সেখান থেকে চলে আসে। তারপর একজন নিরাপত্তারক্ষী এসে তাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে এই সময় এই পার্কে বাচ্চাদের খেলা নিরাপদ নয়। কিন্তু তারা তাদের খেলায় এতটাই ব্যস্ত ছিল যে কারো কথায় তারা শুনলো না। আমরা দেখি সারি পার্কের কাছে তৈরি একটি ভয়াবহ বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে সে একজন ভয়াবহ মহিলাকে সিঁড়িতে বসে থাকতে দেখে। তাকে ভয় পাওয়ার পরিবর্তে সারি তার কাছে লুকিয়ে থাকার জন্য সাহায্য চাইলো, এবং আমাদের এই ভয়াবহ দৃশ্য দেখানো হয় যে সেই মহিলা দ্রুত শাড়ির কাছে এসে তার বড় মুখ খোলে, এবং খোলার সময় শাড়িকে পুরোপুরি খেয়ে ফেলে। যখন সবার বাড়ি যাওয়ার সময় হলো, তখন রহমান শাড়ির কথা মনে পড়লো। সে বাচ্চাদের পার্কে দেখে জিজ্ঞাসা করে, কিন্তু তখন শাড়ির বন্ধু আলাদি তাকে বলে, শাড়িকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, সে আমার সাথে লুকোচুরি খেলতে যাচ্ছিল। তারা ওই সময় ওই বাড়ির সামনে দাঁড়িয়ে যেখানে শাড়ি গিয়েছিল, কিন্তু তারা ভেতরে যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তাই তারা ধরে নিল শাড়ি এর ভেতরে যায়নি। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের আবার শাড়িকে দেখানো হয়, যাকে এই ভয়ানক মহিলা খেয়ে ফেলেছিল। শাড়ি জীবিত ছিল, সে এক ডাইনিং টেবিলে বসেছিল, যেখানে একজন মহিলা খুব আদর করে তাকে খাবার পরিবেশন করছে, এবং তার নাম ওয়েন্ডা বলে। ওই টেবিলে আরো ৩টি বাচ্চা ছিল, যারা সবাই খুব আনন্দেই খাবার খাচ্ছিল। সারিও খাবারটি পছন্দ করছিল আর তাড়াতাড়ি খাচ্ছিল। বাস্তবে সেটি খাবার ছিল না, বরং পোকামাকড় এবং ইঁদুর ছিল। সারি তা বুঝতে পারেনি। আর সামনে বসা ৩টি শিশু ছিল আত্মা। তাদের আসল রূপ সারিও দেখতে পায়নি। আর এ মায়া আর মিথ্যা ওয়েন্ডা রাক্ষসী আত্মা দেখাচ্ছিল। রাত হয়ে গেছে, শাড়িকে কেউই খুঁজে পাচ্ছিল না। পুলিশও তাকে পেতে ব্যর্থ হয়। রহমানের মা তার অসাবধানতার কারণে তার উপর রেগে গিয়েছিল। এমনকি রহমানের বন্ধুরাও নিজেদের দোষ দিচ্ছিল এবং দুঃখিত ছিল। সবকিছু ঠিকঠাক করতে চেয়েছিল। রহমান নিজেও তার বোন হারিয়ে যাওয়ার কারণে সে দুঃখিত ছিল, এবং তার সারা রাত ঘুম হয়নি। হঠাৎ করে তার জানালায় টোকা পড়ে। চমকে সে জেগে উঠল, আর পেছন দিক থেকে দেখে তার আলমারিটি খুলে গেছে। এটা দেখে সে জানালার দিকে মুখ ফিরিয়ে নিল, এবং তার বুড়ি রাক্ষসী আত্মা সেখানে দাঁড়িয়ে ছিল, যেটা দেখে সে ভয় পেয়ে গেল। আর পরের এক মুহূর্তে শাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে খুশি হয়ে ভাবলো শাড়ি ঘরে ফিরে এসেছে। যখন সে বাইরে গেল, শাড়ি ঘরে দৌড়াচ্ছিল, কিন্তু সে তাকে ধরতে পারছিল না। তারপর টেবিলের নিচে সে শাড়ির পা দেখতে পেল। এতে রহমান ভয় পেয়ে যায়, কারণ চেয়ারের উপরে কেউই ছিল না। তারপর আবার সে জানালার কাছে শাড়িকে দেখতে পেল। সে গিয়ে শাড়িকে স্পর্শ করলো, এবং সে শয়তানে পরিণত হলো, এবং ভয়ঙ্কর কণ্ঠে বলল, খোঁজা বন্ধ করো, আমি যেখানেই আছি সেখানে খুব খুশি আছি। অন্যদিকে রহমানের বন্ধু লক্ষ্য করে তার মা অদ্ভুত ভঙ্গিতে রান্নাঘরে বসে আছে, আর বলেন যে তোমরা ওই পার্কে যে ঘর দেখছো সেটি খালি নয়, রাক্ষসী শক্তি আছে।
মেয়েটি তার কথা বুঝতে পারল না এবং তারপর তার ঘরের দরজায় টোকা পড়ল। সে বাইরে গিয়ে তাকালো এবং অবাক হয়ে দেখলো যে তার মা তার বাবার সাথে বাইরে ছিল। তার ঘরে যে ছিল সে অন্য কেউ। পরের দিন ক্লাসেও রহমানের মন খারাপ ছিল এবং তার গার্ডের সতর্ক বার্তাটি মনে পড়ে গেল যে সন্ধ্যায় বাচ্চাদের পার্কে থাকা ঠিক নয়। সন্ধ্যায় শিশুদের নিখোঁজ হওয়ার কারণ অনুসন্ধান করার সময় সে একটি রাক্ষসী আত্মার কথা জানতে পারে যা শিশুদের ধরে তাদের ক্ষুধা মেটায়। কম্পিউটার স্ক্রিনে হঠাৎ করে সেই সত্তার ছবিও প্রাণবন্ত হয়ে ওঠে আর তাতে রহমান ক্লাসে ভয়ে চিৎকার করে ওঠে এবং ক্লাস শেষ হয়ে গেলে সে তার বন্ধুদের কাছে এই রাক্ষসী সত্তা সম্পর্কে কথা বলে এবং তার বন্ধুরাও তা বিশ্বাস করে, কারণ রাত থেকেই তাদের দুজনের সাথেই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। এখানে রহমানের বন্ধু তাকে এই সত্তা সম্পর্কে আরো জ্ঞান দেয় যে এই সত্তা সেসব শিশুদেরই স্বীকার করে যারা বাড়িতে ভালোবাসা পায় না, এবং তারপর সে তাদের মাতৃস্নেহ দেয়। এই সত্তা শিশুটির পরিবারের সদস্যদের হত্যা করার আগে 3 দিন সময় দেয়। যদি তারা সন্তানটিকে খুঁজে না পায় তাহলে সে তাকে চিরতরে হত্যা করে এবং তার আত্মাকে নিজের কাছে রাখে এবং তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। এর মানে হলো তারা একদিন নষ্ট করেছিল, এখন তাদের কাছে 2 দিন আছে যখন তারা শাড়িকে বাঁচানোর আশা করতে পারে। তাই এই তিনজন সেই রাক্ষসীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে দেখা যাচ্ছে শাড়ির বন্ধু আলাদি তাদের আগেই শাড়ির খোঁজে একাই সেই বাড়িতে এসেছিল, যে বাড়িটি পার্কের কাছে ছিল। জানালা দিয়ে সে দেখতে পায় যে শাড়ি সেখানে রাক্ষসীর সাথে খাবার খাচ্ছিল। সেই রাক্ষসী সত্তা যখন আলাদির উপর তার ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো তখন সে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। আর ফিরে আসার সময় রহমানের সাথে ধাক্কা খেল। সে রহমান এবং তার বন্ধুদের কাছে যা দেখেছিল তার সবকিছুই খুলে বলল। অন্তত জানতে পেরেছে যে শাড়ি ভেতরে আছে। তারা আলাদিকে নিয়ে আবার শাড়িকে আনতে ঘরের ভেতরে গেল। তারা জিজ্ঞেস করে শাড়ি কোথায় ছিল। সে যে আগে খাবার টেবিলে ছিল কিন্তু এখানে এখন আর কেউ নেই। রহমান আলাদিকে বলে যে ঠিক আছে, তোমার কাজ এখন শেষ, তুমি এখন তাড়াতাড়ি বাড়ি যাও। কিন্তু আলাদি বাড়ি যেতে অস্বীকার জানায়, কারণ সেও শাড়িকে খুঁজে বের করতে চেয়েছে। এরপর তারা বিভিন্ন জিনিসপত্র পরীক্ষা করার সময় একটি সাদা চাদরে সত্তাকে দেখতে পায়। তার ভয় পেয়ে যায় এবং সে চাদরটি সরিয়ে ফেলে, কিন্তু এটি কেবল একটি চাদরের মধ্যে লুকানো প্রদীপ ছিল। পরের দৃশ্যে দেখা যায় আলাদি শাড়িকে দেখতে পায়, তখন সে তাকে অনুসরণ করে এবং একটি রাক্ষসী ঘরে পৌঁছায়। একই সময় রহমান শাড়ির কণ্ঠস্বর শুনতে পায় যে তার সাথে লুকোচুরি খেলার জন্য গুনছিল। তাকে ধরার জন্য সে সেই ঘরেই এসেছিল যেখানে আলাদি ইতিমধ্যে উপস্থিত ছিল। অন্যদিকে রহমানের বন্ধু ঘরের শাড়িকে দেখতে পায়। যখন সে সেই ঘরে যায় তখন আমাদের দেখানো হয় যে সত্তা গোপনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। যখন সে বুঝতে পারে যে সে ঘরে আটকে আছে, সে আতঙ্কিত হয়ে পড়ে দরজা ধাক্কা দেয়। 1 মিনিটের জন্য তার বন্ধু তার কণ্ঠ শুনতে পেল, কিন্তু যখন সে ওই দরজার কাছে এলো তখন সে ভিতরে কিছুই দেখতে পেল না। যদিও ছেলেটি ভিতরে ছিল এবং জোরে চিৎকার করছিল, তবু সে তার বন্ধুকে দেখতে পেল না। কিন্তু যখন তার বন্ধু ঘরের সামনে দিয়ে যেতে শুরু করলো তখন সে বুঝতে পারে যে সত্তাটি তার সাথে মজা করছে। তারপর মেয়েটির পেছনে একটি কেবিন খুলে যায়, যার ভেতরে সে শাড়িকে দেখতে পায় যে হঠাৎ তার বিশাল মুখ খুলে দেয় এবং সে ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। বাইরে এসে মেয়েটি শাড়িকে এক ঝলক দেখতে পেল। যখন সে শাড়িকে ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিল তখন শাড়ি একটি কাপড়ের ভিতরে লুকিয়ে পড়ল। মেয়েটি তাকে দেখতে থাকে যে শাড়ি একটি বড় সত্তায় পরিণত হলো। এসব দেখে ওই মেয়েটিও খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে আমাদের রহমান এবং আলাদিকে দেখানো হয়েছে যারা শাড়িকে খুঁজতে খুঁজতে অন্য ঘরে এসেছিল, যেখানে তারা একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে অনেক প্রদীপ ছিল যা তারা জ্বালায়। এই ডায়েরি পড়েই তারা জানতে পারে যে এই বাড়িতে যে পরিবারটি থাকতো তারা মোটেও খুশি ছিল না। এই বাড়িটির মালিক তার স্ত্রী ও সন্তানের উপর অনেক নির্যাতন করত। এটি পড়ার সময় আলাদি রহমানকে আরো বলে যে আমার বাবাও আমার সাথে খুব খারাপ ব্যবহার করত, এমনকি তিনি আমাকে মারধরও করতেন। সে তার কোমর দেখায় যেখানে গভীর ক্ষত চিহ্ন ছিল। সেটা দেখানোর সাথে সাথেই ওপর থেকে ছাদ ভেঙে পড়ে। তখন কোন অজানা শক্তি ওখান থেকে তাকে টেনে নিয়ে যায় এবং রহমান তাকে বাঁচাতে পারে না। সে শুধু দেখতে থাকে। তারপর একই গর্তের মধ্যে সে তার বোন শারিকেও দেখতে পায়, যে তার মায়ের সাথে দাঁড়িয়ে ছিল। রহমান বুঝতে পারল যে এটি তার মা নয়, বরং একই সত্তা। সে শারিকে অবিলম্বে তার কাছে আসতে বলল আর বলল যে পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাদের মা নন। সে এই কথা বলার সাথে সাথে সত্তাটি তার চেহারা বদলে ফেলে, কিন্তু শারি তার কাছে আসে না। সে সেই সত্তার আঙ্গুল ভেঙে খেতে শুরু করে।
রহমানের কাছে এসব খুব অদ্ভুত বলে মনে হচ্ছিল। সে দৌড়ে গিয়ে তার বোনকে ধরতে চেয়েছিল, কিন্তু সেই সত্তাটি অদৃশ্য হয়ে গেল এবং শাড়িকে নিয়ে গেল। রহমান এবার দেয়ালের আড়াল থেকে জোরে শব্দ শুনতে পেল। মনে হচ্ছে যেন সেখানে খুব বড় কোনো সত্তা আছে। সে এই শব্দগুলো অনুসরণ করতে শুরু করলো। অন্যদিকে রহমানের বন্ধু যে ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল, তারও জ্ঞান ফিরে এসেছে। হঠাৎ একই ঘরে কিছু ড্রয়ার খুলে যায় এবং সেই তিনটি বাচ্চার আত্মা, যাদের আমরা আগে ডাইনিং টেবিলে সারির সাথে খাবার খাওয়ার সময় দেখেছিলাম, তারা রহস্যজনকভাবে ড্রয়ার থেকে একে একে বেরিয়ে আসে। এসব দেখে ছেলেটা খুব ভয় পেয়ে যায়। এই তিনটি রাক্ষসী শিশু এখন ধীরে ধীরে তার কাছে আসছিল। তাই সে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে বাইরে তার বন্ধুর সাথে ধাক্কা খেলো, যেও খুব নার্ভাস ছিল। সে তার বন্ধুকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ভয়ঙ্কর ঘটনার কথা বলল। সে আরো বলল যে একজন লোক বাইরে থেকে যাচ্ছিল, আমিও তাকে সাহায্যের জন্য ডাকলাম, কিন্তু সে আমার কণ্ঠস্বর শুনে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এদিকে রহমান সেই শব্দের দিকে ছুটে যাচ্ছিল। সে একটি অদ্ভুত ভয়ঙ্কর ঘরে পৌঁছেছিল, যেখানে এখন তার সামনে একটা বড় রাক্ষসী সত্তা দাঁড়িয়ে আছে। এটি সেই সত্তা যার সম্পর্কে সে গুগলে জানতে পেরেছিল। এটি দেখতে হুবহু ছবির মতো ছিল, অথবা বলা যায় ছবির চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। এ সময় তার হাতে ছিল আলাদি। রহমান লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। সে তার বড় বড় মুখ খুলে আলাদিকে কাছে গিলে ফেলে, আর ভয়ে রহমান নড়াচড়া করতে পারছে না। এরপর সে যখন ঘুরে তাকালো, সে দেখে সে সত্তাটি তার সামনে। সে ভয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায়। সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার সাথে সাথে তার বন্ধুরা তাকে ধরে ফেলে, আর দুই বন্ধুই তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তারা রহমানকে বলে যে এখানে তাদের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটছে। রহমান তাদের বলে, হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, কারণ আমি নিজের চোখে এখানে গাম্বেল নামে একটি সত্তা দেখেছি, যে শিশুদের খায়, এবং তার কারণে এখানে এই সমস্ত নেতিবাচক ঘটনা ঘটছে। রহমান তাদের বলে যে শেষবারের মতো আমরা সেই ঘরে যাব যেখানে আলাদি গিয়েছিল। যদি শাড়িকে না পাই তাহলে আমরা বাড়ি চলে যাব। রহমানের কথা মতো তারা তিনজন সেই ঘরে আসে, কিন্তু প্রথমে তারা এখানে কাউকেই দেখতে পায় না। হঠাৎ তারা শাড়িকে দেখতে পায়, যে আবার অদৃশ্য হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার আগে তারা একটি কালো রঙের কাপড় বাতাসে উঠতে দেখে, যার ফলে তারা খুব ভয় পেয়ে যায়। এরপর সেই কাপড়টি একজন মহিলা ও তার তিন সন্তানে পরিণত হয়। এটি সেই মহিলা যার সাথে শাড়ি খাবার খাচ্ছিল। রহমান তাকে জিজ্ঞেস করে, তুমি কে, এবং তুমি শাড়িকে ছেড়ে যাচ্ছ না কেন? এই মেয়েটি তার নাম ওয়েন্ডা বলে, এবং বলে যে সে শাড়িকে কারো হাতে দিবে না, কারণ শাড়িকে সে যতটা ভালোবাসে কেউ তাকে ততটা ভাসে না। সে শাড়িকে জিজ্ঞেস করে সে বাড়ি যেতে চায় কিনা। তখন শাড়ি না বলে, আর বলে ওয়েন্ডা খুব ভালো। সে আমার সব কথা শোনে, আমার জন্য খাবার রান্না করে এবং আমার সাথে খেলে। রহমান খুব বিব্রত হয়ে পড়ে। সে যে কোনো মূল্যে তার বোনকে বাঁচাতে চেয়েছিল। সে তার হাত ধরার চেষ্টা করে, কিন্তু তা করতে অক্ষম হয়। তারপর তার বন্ধু তাকে বলে যে এটা শাড়ি নয়, এটা শাড়ির আত্মা। হয়তো শাড়ির শরীরকে আলাদা করে ফেলেছে। যদি আমাদের শাড়িকে বাঁচাতে হয়, তাহলে আমাদের প্রথমে তার মৃতদেহ খুঁজে বের করতে হবে। রহমান খুব রেগে সে ওয়েন্ডা নামের ওই মহিলাকে, যে আসলে তুমি কে, তোমার আসল পরিচয় দাও। একথা বলার সাথে সাথে ওয়েন্ডা নামের মহিলা শরীর শক্ত হতে শুরু করে, এবং সে হঠাৎ করে গাম্বেল নামে একটি সত্তায় পরিণত হয়। রহমান একটি চেয়ার তুলে গাম্বেলকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এটি ছিল ভূত মারার সবচেয়ে ভুল উপায়। অন্যদিকে রহমানের বন্ধু ছুরি দিয়ে তাকে আঘাত করে। সেখান থেকে রক্তের স্রোত বেরিয়ে আসে এবং একটি অদ্ভুত ঘটনা ঘটে, যে সমস্ত রক্ত একটি বলের মতো হয়ে যায় এবং রহমানের বন্ধুর মুখে চলে যায়, যে গাম্বেলকে আক্রমণ করেছিল। এই রক্তের কারণে ছেলেটি বমি করতে শুরু করে এবং বমি করার পর অজ্ঞান হয়ে পড়ে। এরপর গাম্বেল রহমানের গলা চেপে ধরে এবং অজ্ঞান করে ফেলে দেয়। অজ্ঞান অবস্থায় সে এক অদ্ভুত জগতে চলে যায়। সে অতীতে চলে যায়, যেখানে সে এই বাড়ির ইতিহাস জানতে পারে। ওয়েন্ডা নামে সেই মহিলা, যার ঝলক তার এই বাড়িতে বারবার দেখছে, সে এই বাড়িতেই থাকতো, কিন্তু তার স্বামী ভালো লোক ছিল না। সে ওয়েন্ডাকে অনেক মারতো এবং গর্ভবতী থাকা অবস্থায় বলে যে এই সন্তান তার নয়। ওয়েন্ডা তাকে বলে যে এটি তারই বাচ্চা, কিন্তু সে তাকে মারতে শুরু করে। ওয়েন্ডাকে বাঁচাতে তার তিন সন্তান আসে, আর এই অত্যাচারী লোকটি তার সন্তানদের সামনে গরম চা দিয়ে তার মুখ পুড়িয়ে দেয় এবং তারপর ঘর থেকে বেরিয়ে যায়। স্বামীর এভাবে চলে যাওয়ায় ওয়েন্ডার খুব দুঃখ পেয়েছিল। যখন সব খাবার দাবার শেষ হয়ে যায়, সে নিজেকে এবং তার সন্তানদের বিষ প্রয়োগ করে শেষ করে দেয়। আর মৃত্যুর আগে সে নিজেই গম্বেলকে তার বাড়িতে ডেকেছিল। সে গম্বেলকে বলেছিল, তুমি তোমার শক্তি বাড়ানোর জন্য আমার আত্মাকে কেড়ে নিতে পারো, কিন্তু আমার সন্তানদের ভালোবাসা দিয়ে বড় করো এবং তাদের ভালোবাসা কমতে দিও না। তাই সে এই বাড়িটিকে একটি ভূতুড়ে বাড়িতে পরিণত করতেও বলে, যাতে তার স্বামী আর কখনো এই বাড়িতে ফিরে আসতে না পারে, কারণ এখন সে তার স্বামীকে ঘৃণা করতে শুরু করেছে।
আর তারপর সেদিন থেকে ওয়েন্ডা এবং তার সন্তানদের আত্মার সাথে গাম্বেলও এই বাড়িতে বাস করতে শুরু করে এবং এই বাড়িটি একটি শয়তানি ঘরে পরিণত হয়, যেখানে নেতিবাচক শক্তি ছাড়া আর কিছুই ছিল না। এসব দেখার পর রহমানের জ্ঞান ফিরে আসে। তার সাথে সাথে তার দুই বন্ধু জ্ঞান ফিরে পায় এবং তারপর তারা গাম্বেলের কণ্ঠস্বর শুনতে পায় যে তাদের সাথে লুকোচুরি খেলতে চেয়েছিল। সে গুনতে শুরু করে এবং ভয়ে তিনজনই লুকিয়ে পড়ে। গাম্বেল নিজেকে সাপে রূপান্তরিত করে এবং তাদের তিনজনকেই খুঁজতে শুরু করে। প্রথমে সে একটি মেয়েকে খুঁজে পায় এবং তাকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। সে তার সাথে খারাপ কিছু করার আগেই রহমান এবং তার বন্ধু তাদের বন্ধুকে টেনে নিয়ে যায় এবং তাকে বাঁচায়। এদিকে রহমান শাড়িকে জোরে জোরে ডাকতে শুরু করে। সে শাড়িকে বলে, আমাকে ক্ষমা করো, সেদিন আমার ওসব করা উচিত হয়নি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত তোমাকে এসব অনুভব করাতে পারিনি। আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আজ তোমার কাছে ওয়েনটা খুব ভালো, কারণ সে তোমার যত্ন নিচ্ছে, কিন্তু সে কখনোই তোমাকে তোমার পরিবারের ভালোবাসা দিতে পারবে না। আজ তোমার মা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। সে গতকাল থেকে তোমার জন্য কাঁদছে। এই কথাগুলো গম্বেল শুনতে পায় এবং তার সাথে কিছু একটা ঘটতে শুরু করে। সে প্রচুর বমি করতে থাকে এবং শারীর তার শরীর থেকে বেরিয়ে আসে। আসলে সে কেবল সেসব বাচ্চাদেরই শিকার করত যাদের বাবা মা তাকে ভালোবাসতো না, কিন্তু শারীর ভাই এবং মা তাকে ভালোবাসতো এবং সে এই জিনিসের প্রমাণও পেয়েছিল। তাই তাকে শারীরকে মুক্ত করে দিতে হয়েছে। রহমান তৎক্ষণাৎ তার বোনকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে যে এর আগে তারা যে শাড়িকে দেখেছে তা কেবল ওয়েন্ডার দেখানো একটি মায়া। এখনো গাম্বেল দাঁড়িয়ে আছে এবং দেখছে যে রহমান তার বোনকে ভালোবাসছিল। এরপর গাম্বেল সেখান থেকে চলে যায়। এদিকে ভোর হয়ে গেছে, তারা দেখতে পেল যে এই ঘর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। গম্বেল সব পথ বন্ধ করে দিয়েছিল, কিন্তু রহমান ও তার বন্ধু একটি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। পুলিশ ও শাড়ির মা বাইরে আগে থেকেই উপস্থিত ছিল। শাড়ির মা তাকে দেখে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা শাড়িকে বাঁচাতে পেরেছিল, কিন্তু তার বন্ধু আলাদিকে বাঁচাতে পারেনি, কারণ আলাদির বাবা মা তাকে আসলে ভালোবাসতো না। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখানো হয়েছে যে শাড়ির বাড়িতে জীবন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এক রাতে রহমান রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে রান্নাঘরে যায়, দেখে শাড়ি কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহমান ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে শাড়ি গম্বেলের মতো শয়তানি জীবনযাপনের কারণে অনেকাংশে শয়তানে পরিণত হয়েছিল। কিন্তু সে যাই হোক না কেন, সে এখনো তার বোন এবং তাকে তার বোনকে তার কাছে রাখতে হয়েছিল। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়।